আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত হোসেন বাঁধন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের এইচএসসি রিভিশন প্রোগ্রামের ভূগোলের দ্বিতীয় পত্রের এই খনিজ ও শক্তি সম্পদ এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে, এখানে দেখো ভাইয়া, 1 নম্বর সৃজনশীলে কি বলছে? 1 নম্বর সৃজনশীলে দেখো এখানে একটা ম্যাপ দেওয়া আছে। ওকে, এই ম্যাপে এখানে কি বলছে? ক বলয়। ক বলয় এটা কোন জায়গায় মানে কোন জায়গায় ইন্ডিকেট করছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের মিডল ইস্টে ইন্ডিকেট করছে। ওকে, আর এই অধ্যায়ে মেইনলি তোমার এই খনিজ সম্পদের মধ্যে মিডল ইস্ট প্লাস বাংলাদেশের যে গ্যাসীয় সম্পদ আছে, কয়লা সম্পদ আছে, এগুলো মেইনলি ফোকাস করা হয়েছে। ওকে, কোন নম্বরে আসি? এখানে বলছে খনিজ সম্পদ কাকে বলে। তারপরে খ নম্বর বলছে বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো, সেটাতে আমরা আসতেছি। গ নম্বরে বলছে উদ্দীপকের ক বলয়ে উত্তোলিত খনিজটির উৎপাদন বর্ণনা করো। ক নম্বরে এখানে আমাদের কি আছে ভাইয়া? এই জায়গাতে আমাদের তেলের মানে খনি আছে এবং এখান থেকে তেল উৎপাদন করা হয়। ওকে, উত্তোলন করা হয়। এবং ঘ নম্বর কি বলছে? উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। ওকে, আমরা তাহলে সলভে চলে যাই। ক নম্বরে কি দেখো ভাইয়া? ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগের শিল্প স্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাই হচ্ছে কি আমাদের খনিজ সম্পদ। ওকে, খ নম্বর কি বলছে ভাই? বাংলাদেশের কর্ণফুলী নদীর পানির গতিকে কাজে লাগিয়ে বিশেষ প্রক্রিয়ায় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওকে, রাঙ্গামাটি জেলায় কাপ্তাই নামক স্থানে এই বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যা 1962 সাল থেকে চালু হয়। জলবিদ্যুৎ উৎপাদন পদ্ধতি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি, যা দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণে ভূমিকা রাখে। কারণ এখানে তোমার প্রাকৃতিক শক্তি থেকে বলতে পারো যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতেছি। ঠিক আছে, এটা 1962 সাল থেকে চালু হয়েছে। এরপরে আসি ভাইয়া, এরপরে গ নাম্বারটা দেখো, আমরা কি এটা ফাইন্ড আউট করছিলাম যে তোমার এখানে মধ্যপ্রাচ্যের তেলের খনি আছে। ঠিক আছে, এই মধ্যপ্রাচ্যে যেখানে উৎপাদিত খনিজটি হলো আমাদের তেল। নিচে মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদন বর্ণনা করা হলো। ওকে, সারা বিশ্বে তেল উত্তোলনে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোর অবদান অন্যতম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল সমৃদ্ধ, যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। মানে তোমার বেশ কয়েক দশক আগেও কিন্তু তোমার মধ্যপ্রাচ্য তেমন উন্নত ছিল না। এই তেলের খনি আবিষ্কার হওয়ার পর থেকে তারা তেল উত্তোলন করতেছে এবং সারা বিশ্বে সাপ্লাই দিচ্ছে, এবং তোমার তাদের অর্থনীতি মানে দিনের পর দিন আরো অনেক উন্নয়ন করতেছে। ঠিক আছে, তারপরে দেখি এখানে কি বলছে? খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে সৌদি আরব। সৌদি আরবে সবচেয়ে বেশি তেল উত্তোলন করা হয়। ঠিক আছে, সেখানে 14টি তেল ক্ষেত্র রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত দেশ ইরানেও তেল সম্পদের ভান্ডার রয়েছে। ইরানের হামাদানে পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত। এই দেশের থেকে উৎপাদিত তেলের প্রায় 65% বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। তাহলে দেখছো কত হিউজ পরিমাণে তারা তেল রপ্তানি করে, এবং এই তাদের মূল চালিকা শক্তি বলতে পারো যে এই তেল কেন্দ্রিক বর্তমানে। ঠিক আছে, মধ্যপ্রাচ্যে ইরাক দেশটিও তেলের জন্য বিখ্যাত। ইরাকের কিরকুক তেল ক্ষেত্রটি পৃথিবীর বিখ্যাত। ওকে, এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত খনিজ তেলের জন্য বিখ্যাত। এখানে দেখো চিত্রটা, এখানে আমরা একবার ইন্ডিকেট করে দেখাইছে কোন জায়গায় তোমার মেইনলি তোমার এই তেলের ক্ষেত্রগুলো আছে। এভাবে তোমার পয়েন্ট আকারে ইন্ডিকেট করছে, তোমার পরীক্ষায় এভাবে ইন্ডিকেট করবা। ঠিক আছে, অতএব বলা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল সমৃদ্ধ, যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। ওকে, এরপরে স্লাইডে আসি। দেখো ঘ নম্বরে কি বলছে ভাইয়া? ক চিহ্নিত অঞ্চলে মধ্যপ্রাচ্য যেখানে প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল, প্রধান খনিজ হচ্ছে খনিজ তেল। এখন এই বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি শক্তির প্রায় 56% আসে খনিজ তেল থেকে। তার মানে কত একটা হিউজ পরিমাণ আমাদের শক্তি তোমার জ্বালানি তেল, মানে জ্বালানি শক্তি যেটা আসছে 56% আমাদের এই খনিজ তেল থেকে আসতেছে। অন্যান্য জ্বালানি শক্তি অপেক্ষা খনিজ তেল ব্যবহার করা সহজ, সুবিধাজনক ও সস্তা। ঠিক আছে, এই জন্য বিশ্বজুড়ে এর চাহিদা অপরিমেয়।
নিচে খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হলো। মোটর গাড়ি, বাস, ট্রাক, রেল, জাহাজ, বিমান প্রভৃতি চালাতে খনিজ তেল ব্যবহৃত হয়। সাবমেরিন, যুদ্ধ বিমান, কামানবাহী গাড়ি, ট্যাঙ্ক প্রভৃতি চালানোর জন্য খনিজজাত তেল ব্যবহার করা হয়ে থাকে। ওকে, ট্রাক্টর, হারভেস্টার, থ্রেশার, পাম্পসেট, জেনারেটর প্রভৃতি চালানোর জন্য পেট্রোল, ডিজেল, কেরোসিন ব্যবহার করা হয়ে থাকে। মানে তুমি যে কোনো যন্ত্র যে তুমি যাও সব জায়গাতে তোমার এখানে তেল অথবা কয়লা দিয়ে তোমার প্রথমে ধরো তোমার কয়লা দিয়ে কিন্তু তোমার ইয়া করা হইতো, তোমার ট্রেন চালনা করা হইতো স্টিম ইঞ্জিন দিয়ে। এরপরে কি যখন তোমার ডিজেলের ব্যবহার শুরু হয়, তেল, তারপরে তোমার পেট্রোল, ডিজেল, কেরোসিন, ধীরে ধীরে কিন্তু সব যন্ত্রতে কিন্তু এগুলা ছড়াই গেছে। ঠিক আছে, কয়লা ছাড়াও ডিজেলের সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া শিল্প কারখানায় এর ব্যবহার রয়েছে। ঠিক আছে, এখন সুতরাং বলা যায় খনিজ তেল এমন একটি সম্পদ যা দ্বারা বিশ্বের প্রতিটি দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এবং মানব কল্যাণে এর গুরুত্ব অপরিসীম। 2 নম্বর কোশ্চেন আজ দেখি ভাইয়া। 2 নম্বর কোশ্চেনে কিন্তু তোমার সেম মানে সেম ক্যাটাগরি। এখানে তোমার এখানে মধ্যপ্রাচ্যটাকে ইন্ডিকেট করছে ক নম্বরে। এখন আমরা প্রশ্নে চলে আসি। এখানে ক নম্বরে বলছে কয়লা কি, তা বলছে যান্ত্রিক সভ্যতার ভিত্তি হলো আকরিক লৌহ, ব্যাখ্যা করো, সেটা আমরা আসতেছি। গ নম্বরে বলছে উদ্দীপকে ক চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজের বন্টন ব্যাখ্যা করো। তার মানে ক চিহ্নিত অঞ্চলে কি ভাইয়া, আমাদের মেইনলি তেল আছে, সো সেইটারই প্রধান খনিজের বন্টনটা ব্যাখ্যা করতে বলছে। ঘ নম্বরে বলছে উদ্দীপকে ক চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজটি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ, তাৎপর্য কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, আমি তাহলে সলভে যাই। এখানে দেখো ভাই ক নম্বরে কি, কয়লা এক প্রকার জীবাশ্ম জ্বালানি যা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে সৃষ্টি হয়। এটা কিন্তু তোমার যখন উদ্ভিদ এবং প্রাণীগুলা তোমার মারা যায় অথবা তোমার মাটি চাপা পড়ে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, তোমার মানে হাজার হাজার বছর ধরে যখন এটা তোমার মাটির নিচে থাকে তখন কি এটা জীবাশ্মতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি যা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এখান থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, খ নম্বরে আসি, লৌহ আকরিক হলো বর্তমান যন্ত্র সভ্যতার ভিত্তি। কি কারণে, দেখো বর্তমান যুগ হলো যান্ত্রিক যুগ। শিল্প কলকারখানা, বড় বড় জাহাজ, মোটর গাড়ি, রেলগাড়ি, রেলপথ, সেতু প্রভৃতি আধুনিক সভ্যতায় প্রতিনিধি স্বরূপ। আর এসব যান্ত্রিক উপাদান নির্মাণে প্রচুর পরিমাণে কি ভাইয়া আমাদের কি ইউজ হয়, লোহা ইউজ হয়। ঠিক আছে, লৌহ আকরিক ছাড়া কোনো যন্ত্র নির্মাণ সম্ভব নয়। তাই বলা যায় আধুনিক যন্ত্র সভ্যতায় তৈরি। ঠিক আছে, আধুনিক যুগ যন্ত্র সভ্যতায় তৈরি। ওকে, এখন ভাই গ নম্বরে আসি। গ নম্বরে দেখো উদ্দীপকে ক চিহ্নিত অঞ্চলটা কি হয়েছে ভাই, আমাদের ক চিহ্নিত অঞ্চলটা হচ্ছে আমাদের এখানে মধ্যপ্রাচ্য, এবং এখানে আবার সেম ভাবে ইন্ডিকেট করছে কোন জায়গায় তোমার তেল ক্ষেত্রগুলো আছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে খনিজ তেল সারা বিশ্বের তেল উত্তোলন মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোর অবদান অন্যতম। ওকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল সমৃদ্ধ, যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে সৌদি আরব। সৌদি আরব সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন করে। ঠিক আছে, সেখানে 14টি তেল ক্ষেত্র রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত দেশ ইরানেও তেল সম্পদের ভান্ডার আছে। ইরানের হামাদানে পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত। এদেশ থেকে উৎপাদিত তেলের প্রায় 65% বিদেশে রপ্তানি করা হয়। মধ্যপ্রাচ্যের ইরাক দেশটিও তেলের জন্য বিখ্যাত। ইরাকের কিরকুক তেল ক্ষেত্রটি পৃথিবীর বিখ্যাত। ওকে, এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত খনিজ তেলের জন্য বিখ্যাত। ওকে, ঘ নম্বরে আসি ভাই। ঘ নম্বরে দেখো আমাদের ক চিহ্নিত অংশটা কি ছিল ভাই, আমাদের এখানে তেলের খনি আছে, এখানে মধ্যপ্রাচ্যের তেলের খনি। ঠিক আছে, এখন দেখো আন্তর্জাতিক ভাবে বাণিজ্যে তেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দ্বিতীয়টি নেই। কারণ তোমার ডেইলি লাইফ থেকে শুরু করে তুমি বাসে তোমার স্কুলে যাও অথবা তুমি তোমার অটোতে করে তোমার স্কুলে যাও। বর্তমানে অটো কিন্তু ব্যাটারি চালিত, কিন্তু তোমার আগে কি ছিল, আগে কিন্তু এখনো তোমার তেল চালিত তোমার যন্ত্রগুলো আছে। সো তোমার তেল চালিত যে যন্ত্রগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তেল মাস্ট বি লাগবেই। সো তোমাকে এখানে তোমার ডেইলি লাইফের কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে এই খনিজ তেলের উপরে। ঠিক আছে, সব কয়েকটি দেশ তেল সম্পদে সমৃদ্ধ হওয়ার, তেলের ব্যবহার দিনব্যাপী ব্যাপক ও বহুমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। কারণ তুমি যদি বাইরে, বাংলাদেশ কিন্তু তোমার তেল উৎপন্ন করতেছে না, এখানে কিন্তু বাংলাদেশ গ্যাস উৎপন্ন করে। এখন তেল যদি বাংলাদেশ না পায় বাইরের দেশ থেকে, তাহলে কি করবে, তাহলে কিন্তু আমাদের যন্ত্রগুলো সবকিছু অকেজ হয়ে পড়বে, কোনো কাজেরই ক্ষমতা থাকবে না। ওকে, সো এখানে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ইউজ করা হচ্ছে। খ
খনিজ তেল অপরিশোধিত ও পরিশোধিত উভয় প্রকারে রপ্তানি করা হয়। অপরিশোধিত খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি প্রধান। আর আমদানিকৃত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি ইত্যাদি, ইতালি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া এবং হচ্ছে কি ভাইয়া ইত্যাদি প্রধান। ওকে, পরিশেষে বলা যায় খনিজ তেল বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তরল সম্পদ। ঠিক আছে, কৃষি শিল্প, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তেলের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে, তাই সারা বিশ্বব্যাপী এর আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। ওকে, এখন ভাইয়া দেখো আমরা 3 নাম্বার সৃজনশীল আছে। 3 নাম্বার সৃজনশীল কি বলছে ভাইয়া, বাংলাদেশের প্রধান শক্তি। এখন আমরা তেল নিয়ে পড়লাম, এখন আমরা বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশে মেইনলি কি কি মানে খনিজ সম্পদ বেশি ইউজ করা হয়, বাংলাদেশে বেশি উত্তোলন করা হয়, তো আমাদের গ্যাস। ঠিক আছে, আর বাংলাদেশের প্রধান শক্তি সম্পদটি দেশের জ্বালানি হিসেবে 70% চাহিদার এটা পূরণ করে থাকে। পারিবারিক প্রয়োজন ছাড়াও এটি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, পৃথিবীর ক নাম্বার কি বলছে, পৃথিবীর কোন দেশ সর্বাধিক কয়লা উৎপাদন করে? খ নম্বরে আসো, খ নম্বরে বলছে খনিজ সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। ঠিক আছে, গ নম্বরে আসো ভাইয়া, উদ্দীপকে নির্দেশিত খনিজ সম্পদটির বন্টন বাংলাদেশের মানচিত্রে দেখাও। আর ঘ নম্বরে কি বলছে, বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটির গুরুত্ব বিশ্লেষণ করো। মেইল তোমার এখানে কি বলেছে ভাইয়া, বাংলাদেশের যেই জ্বালানিটা 70% ইউজ হয়, এটা কিন্তু আমাদের হচ্ছে গ্যাস। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের সলভে। এখানে দেখো ভাইয়া ক নম্বরে কি বলছে, পৃথিবীর সর্বাধিক কয়লা উত্তোলন হয় কোথায় ভাইয়া, চীন দেশে। ওকে, খ নম্বরে আসি, বর্তমান যুগে মানুষের অর্থনীতিতে খনিজ সম্পদের গুরুত্ব খুবই বেশি, কারণ খনিজ দ্রব্যগুলো হলো শিল্পের প্রধান কাঁচামাল। ওকে, এখন শক্তি সম্পদের প্রধান উপকরণ, তাই বিশ্বের যে দেশ খনিজ দ্রব্যে যত সমৃদ্ধ সেই দেশ তত উন্নত। খনিজ সম্পদহীন কোন দেশই শিল্পের বিকাশ ঘটাতে সক্ষম হয়নি, ফলে তারা অর্থনৈতিক ক্ষেত্রে অনুন্নত। ওকে, এরপরে আধুনিক যান্ত্রিক যুগেও খনিজ পদার্থ মানুষের একান্ত প্রয়োজনীয় বস্তু। বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, জাহাজ, মোটরগাড়ি, রেলপথ প্রভৃতি বস্তুতে খনিজ পদার্থের প্রয়োজন হয়, তাই বলা যায় খনিজ সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। এখন তোমার যেই দেশ যত বেশি খনিজে তোমার উন্নতি করতেছে, সেই দেশ কিন্তু তত অর্থনৈতিক ভাবে অনেক আগায় যাচ্ছে। এখন গ নম্বরে এসে ভাইয়া, গ নম্বরের চিত্রের মাধ্যমে এখানে ব্যাখ্যা করছে, বাংলাদেশের চিত্র দিছে এবং এখানে তোমার ল্যাটিটিউড লংগিটিউড সহ কিন্তু এখানে দেখা দিচ্ছে। ঠিক আছে, তোমরা এটা দেখানোর ট্রাই করবে, তাহলে বেটার হয়। এবং দেখো তোমার এখানে যেখানে যেখানে আমাদের গ্যাস ক্ষেত্রগুলো আছে সেগুলা এখানে তোমার কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে। সো তোমাকে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে কোন কোন জায়গায় বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো অবস্থান করতেছে। এখানে বলছে উদ্দীপকের প্রাকৃতিক গ্যাসের কথা বলা হয়েছে এবং নিচে সারা দেশে প্রাকৃতিক গ্যাসের বন্টন এখানে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, এখন ঘ নম্বরে আসি ভাইয়া। ঘ নম্বরে কি, উদ্দীপকে উল্লেখিত খনিজ সম্পদটি হলো আমাদের প্রাকৃতিক গ্যাস আমরা পাইলাম। নিচে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব ব্যাখ্যা করা হলো। ওকে, এখন বাংলাদেশ খনিজ সম্পদের সমৃদ্ধ না হলেও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে এবং এই প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতার উপর ভিত্তি করে এদেশে অনেক শিল্প কলকারখানা পরিচালিত হয়। ঠিক আছে, যেমন আমাদের পোশাক শিল্পে, তাছাড়া তোমার বলতে পারো যে আমাদের সার কারখানায় যে তোমার সার উৎপাদনে আমাদের কিন্তু এই তোমার এই গ্যাস কিন্তু খুব আমাদের ব্যবহার হয় এবং এটি কিন্তু আমাদের মেইনলি চালিকা শক্তি হিসেবে ইউজ করা হচ্ছে। এখন আসো, ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। এভাবে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে প্রাকৃতিক গ্যাসের মতো খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তোমার বাংলাদেশের এই তোমার গ্যাস তোমার ইলেকট্রিসিটি উৎপাদন করতেছে, তোমার এখানে সার উৎপাদন করতেছে এবং শিল্প কলকারখানার ব্যবহার হচ্ছে। মানে আমাদের সব জায়গাতে এই আমাদের যে গ্যাস প্রাকৃতিক সম্পদটা আছে সেটা ব্যবহার করতেছি আমরা। এটি আমাদের শিল্পোন্নয়ন ও প্রাত্যহিক জীবনে বিরাট ভূমিকা রাখছে। আমাদের দেশে বিদ্যুতের প্রায় 90.66% গ্যাস ভিত্তিক। তাহলে ভাবো, আমাদের দেশে যদি গ্যাস না থাকতো তাহলে আমরা বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করতাম এবং আমরা কিভাবে আমাদের দেশকে লিড করতাম। ঠিক আছে, তার মানে আমাদের দেশে গ্যাসের গুরুত্ব অনেক। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের শুধু শিল্পেই কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না, এগুলো গৃহস্থলীতে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে কৃষি উন্নয়ন ও শিল্প উন্নয়ন সম্ভব হচ্ছে। উৎপাদন বৃদ্ধির ফলে উদ্ধৃত পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে, ফলে রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি হ্রাস পাচ্ছে। ওকে,
এখন আসো, এছাড়া সার শিল্পের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস অধিক হারে ব্যবহার করা হয়, যা থেকে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এবং এখানে আসো, এইভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন এবং কি কি হচ্ছে ভাইয়া, সার্বিক উন্নয়নে সাধিত হচ্ছে। ফলে কর্মসংস্থান আমাদের বৃদ্ধি পাচ্ছে, আর কি হচ্ছে ভাইয়া, দেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাই বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, এখন ভাইয়া 4 নম্বর কোশ্চেন আসো। 4 নম্বর কোশ্চেনে দেখো, এখানে উদ্দীপকে কি দেওয়া আছে, এখানে খনিজ দেওয়া আছে, এখানে ক দেওয়া আছে, এখানে খ দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, ব্যবহার। ব্যবহারের পরে এখানে নিচে কি ইন্ডিকেট করছে, সভ্যতার আধুনিকায়ন ও নগরায়ন বৃদ্ধিতে প্রধানত ব্যবহৃত হয়। ওকে, এরপর আসলে লিকুইড গোল্ড নামে পরিচিত পরিবহন ও জ্বালানি খাতে ব্যবহার করা হয়। এখন আসো ক নম্বরে আসো, এখানে বলছে শক্তি সম্পদ কাকে বলে। আর আসতেছি, বাংলাদেশে কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়, বড় প্রক্রিয়া সবচেয়ে ভালো তোমার কয়লা পাওয়া যায় এটা আমরা জানি, কিন্তু কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায় সেটা এখন জানবো। এশিয়া মহাদেশে উদ্দীপক ক খনিজের উৎপাদন বর্ণনা করো। ক কি, এই এশিয়া মহাদেশের প্রেক্ষিতে বর্ণনা করতে বলছে, সভ্যতার আধুনিকায়ন ও নগরায়ন বৃদ্ধিতে প্রধানত ব্যবহৃত হয়। ওকে, এখন ঘ নম্বর দেখো, উদ্দীপক ক্ষয়ে বর্ণিত খনিজের বিশ্ব বাণিজ্য বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে আমরা সলভে চলে যাই। এখন দেখো ভাই, ক নম্বরে কি, শক্তি সম্পদ কি হচ্ছে ভাইয়া, আমাদের প্রকৃতি প্রদত্ত যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায়, সিম্পলি সেটাকে হচ্ছে আমাদের শক্তি সম্পদ বলতেছি। এখন খ নাম্বার আসো, বাংলাদেশে মেইনলি তোমার নিকৃষ্ট শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়। ঠিক আছে, যেসব কয়লায় কার্বনের পরিমাণ কম থাকে এবং ছাই ও গন্ধকের পরিমাণ বেশি, সেসব কয়লাকে নিকৃষ্ট শ্রেণীর কয়লা বেশি। এখানে নিকৃষ্ট শ্রেণীর কয়লায় মধ্যে পিট ও বিটুমিনাস উল্লেখযোগ্য। ঠিক আছে, বাংলাদেশের বেশিরভাগ কয়লা ক্ষেত্র বিটুমিনাস ও পিট জাতীয় কয়লার উত্তোলন করা হয়ে থাকে। এখন আমরা ভাই গ নম্বরে আসি। গ নম্বরে দেখো কি বলা হয়েছিল, ক খনিজ সম্পদটি মানে কি হচ্ছে ভাই, আমাদের লৌহ আকরিক। এটা আমাদের মেইনলি সভ্যতার আধুনিকায়ন ও নগরায়ন বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে। ওকে, বিশ্বের বিভিন্ন দেশের লৌহ আকরিক উত্তোলন করা হয়। এশিয়ার মহাদেশে বেশ কয়েকটি দেশে লৌহ আকরিক সঞ্চিত আছে। নিচে এশিয়া মহাদেশে লৌহ আকরিকের উৎপাদন ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, আমরা দেখি এখন এখানে কি বলছে। এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, ইরান, জাপান প্রভৃতি দেশে লৌহ আকরিক উত্তোলন করা হয়ে থাকে। ঠিক আছে, এখন নিচে এসব দেশে 19 সালে কি পরিমাণ লৌহ আকরিক উত্তোলন করা হয় তার একটি তালিকার মধ্যে এখানে দেখাই দিছে। এখানে দেখো 1 2 3 4 4টা দেশ দিছে। এখানে চীন, ভারত, কাজাকিস্তান আর হচ্ছে ইরান দিছে। ওকে, 19 সালে কি 35, এখানে তোমার 21, এখানে 4.30, 3.80। ওকে, অতএব বলা যায় এশিয়া মহাদেশের বহু দেশ লৌহ আকরিক উৎপাদনে ভূমিকা রাখে। ওকে, এখন আসো আমাদের ঘ নম্বরে আসো ভাইয়া। এখানে কি ছিল ভাইয়া, আমাদের খ নম্বরে খনিজ সম্পদটি কি ছিল ভাইয়া, আমাদের খনিজ তেল ছিল। আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করতেছি, এখানে দেখো লিকুইড গোল্ড নামে পরিচিত। তার মানে তোমার এটা কি থাকবে, লিকুইড থাকবে। এবং এটা আমাদের যে খনিজ আমরা পেট্রোল পাই অথবা ডিজেল বলো, যে জ্বালানিটা পাই সেটা হচ্ছে আমাদের লিকুইড গোল্ড নামে পরিচিত। এবং এটাকে আমরা কি বুঝতেছি, এটা আমাদের খনিজ তেল। ঠিক আছে, এখন আসো ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলিত তেলকে খনিজ তেল বলে। খনিজ তেল বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সম্পদ, তাই সারা বিশ্বব্যাপী এর বাণিজ্য কার্যক্রম সচল। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যে তেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দ্বিতীয়টা নাই। স্বল্প কয়েকটি দেশ তেল সম্পদে সমৃদ্ধ হওয়ায় তেলের ব্যবহার বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী হয়। আন্তর্জাতিক বাণিজ্যে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটু আগে আমরা পড়লাম। খনিজ তেল অপরিশোধিত ও পরিশোধিত দুই অবস্থাতে তোমার রপ্তানি করা হয়। অপরিশোধিত তেল, খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি প্রধান। আর আমদানিকৃত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ইত্যাদি প্রধান। ঠিক আছে, পরিশেষে বলা যায় খনিজ তেল বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তরল সম্পদ এবং কৃষি, শিল্প, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তেলের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। তাই সারা বিশ্বব্যাপী এর আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। ঠিক আছে, ওকে। এরপরে ভাইয়া 5 নম্বরে আসি। এখানে দেখো এখানে কি দেখাইছে, আবার সেম এখানে দেখাইছে, ক দেখাইছে, খ দেখাইছে। ক নম্বরে কি দেখাইছে, খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস। এখানে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসকে ইন্ডিকেট করছে, এখানে বাংলাদেশ দেখাইছে। আর এখানে শক্তি সম্পদ কি দেখাইছে ভাইয়া, আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, মানে গ্যাসকে আমরা ইউজ করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি, এটাই তোমার এখানে দেখাইছে। এখন কোশ্চিন আসি, তাপ বিদ্যুৎ কাকে বলে। খ নম্বরে বলছে কয়লা কিভাবে গঠিত হয়, এটা আমরা আসতেছি। পানি থেকে খ সম্পদের উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে কি ভাইয়া,
খ সম্পদ মানে বিদ্যুৎ, বিদ্যুৎ পানি দিয়ে বিদ্যুৎ কিভাবে হয়, টারবাইন দিয়ে, ঠিক আছে, সেটা আমরা ব্যাখ্যা করব। উদ্দীপকে আলোচিত দেশের উন্নয়ন ক খনিজের ভূমিকা বিশ্লেষণ করো। এখন ক খনিজ কি আমাদের প্রাকৃতিক গ্যাস, এখন প্রাকৃতিক গ্যাসের আমরা ভূমিকা বিশ্লেষণ করব, ঠিক আছে। আমরা সলভে চলে আসি। ক নম্বর কি ভাই, সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা প্রভৃতি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় তাপবিদ্যুৎ, ঠিক আছে। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে কয়লার সৃষ্টি হয়। উদ্ভিদের কাণ্ড, গুড়ি, শাখা প্রশাখা, পাতা, প্রাণীর দেহাবশেষ সবকিছু ভূ অভ্যন্তরে তাপ, চাপ, রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়, এই কয়লায় পরিণত হচ্ছে। ওকে, গ নম্বর আসো। গ নম্বর কি, উদ্দীপকের খ সম্পদটা আমাদের কি হলো ভাইয়া, বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ বিভিন্ন প্রক্রিয়ায় উৎপাদন করা হয়। নিচে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। তার মানে কি আমাদের বাংলাদেশে কোথায় হয় ভাইয়া, এটা রাঙামাটির কাপ্তাই লেকে হয়, ঠিক আছে। কাপ্তাই হ্রদের এই যেখানে দেখো নদী ও জলপ্রপাতের প্রবল স্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে পানি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, ঠিক আছে। বাংলাদেশের রাঙামাটি জেলায় কাপ্তাই হ্রদের প্রবাহমান পানির গতি শক্তিকে কাজে লাগিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, যা কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত, ঠিক আছে। এটা কত সালে হয় ভাইয়া, 1962 সালে, 62 সাল থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়, ঠিক আছে। প্রথমে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হতো 40 মেগাওয়াট, কিন্তু বর্তমানে কত হচ্ছে ভাইয়া, বর্তমানে এই কেন্দ্র থেকে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। ওকে, এই কেন্দ্রে মোট ইউনিটের সংখ্যা কয়টা ভাইয়া, মোট ইউনিট হচ্ছে আমাদের 5টা। এভাবে বিভিন্ন দেশে জলস্রোতকে কাজে লাগিয়ে যন্ত্রের সাহায্যে পানি বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ওকে, এখন তাহলে ভাইয়া আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে কি বলছে দেখো ভাইয়া, উদ্দীপকে ক খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা দেখছি প্রথমে প্রাকৃতিক গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, এর গুরুত্ব আমরা দেখতেছি এখানে। উদ্দীপকের ইঙ্গিতকৃত খনিজটি হলো আমাদের প্রাকৃতিক গ্যাস। তারপরে এসে বাংলাদেশ খনিজ সম্পদ সমৃদ্ধ না হলেও প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতার উপর ভিত্তি করে এদেশে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে, ঠিক আছে। জাস্ট এই তোমার গ্যাসকে কেন্দ্র করেই আমাদের শিল্প কলকারখানাগুলো গড়ে উঠছে। ওকে, বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের মতো খনিজ সম্পদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ও কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এটি আমাদের শিল্পোন্নয়ন ও প্রাত্যহিক জীবনে বিরাট ভূমিকা রাখছে। এখন আসো, এই পয়েন্টে কি বলছে, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস শুধু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না, এটা আমরা এর আগেও কিন্তু পড়ছি, গৃহস্থালিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপর কি করা হয়, প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে সরকার প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। সুতরাং বাংলাদেশের উন্নতির পিছনে প্রাকৃতিক গ্যাস প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করে থাকে। তাই এই খনিজ সম্পদটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ, ঠিক আছে। তাই বলা যায় বাংলাদেশের উন্নয়নে ক খনিজের ভূমিকা হচ্ছে কি ভাইয়া, অপরিসীম, ঠিক আছে। এখন আমরা এরপরে কোশ্চিনে আসি ভাইয়া। এরপরে কোশ্চিনে 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে তোমার এখানে বাংলাদেশের একটা ম্যাপ দিছে এবং এখানে স্টার চিহ্ন দিয়ে এখানে দেখাইছে এই অঞ্চলটাকে। এটা হচ্ছে কি ভাই, আমাদের সিলেট অঞ্চল। সিলেট অঞ্চলে মেইনলি এখানে যেহেতু আমাদের খনিজ সম্পদ কি ইউজ করা হয়, এখানে মেইনলি আমাদের খনিজ সম্পদ কি উত্তোলন করা হয়, গ্যাস, ঠিক আছে। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা তোমরা জানো, রাঙ্গামাটিতে। বাংলাদেশের সিলিকা বালির বন্টন ব্যাখ্যা করো, আমরা আসতেছি এখানে। মানচিত্রে চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজ সম্পদের গুরুত্ব, এখানে গ্যাসের গুরুত্ব বলছে এখানে। উদ্দীপকে চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে পরিবেশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করার জন্য উপযোগী পদক্ষেপগুলো ব্যাখ্যা করো, এগুলো আমরা আসতেছি। সলভে চলে যাই। ক নম্বর কি ভাইয়া, আমাদের এখানে কোথায় আছে, কাপ্তাই নামক স্থানে অবস্থিত, যেটা রাঙ্গামাটি জেলায়, ঠিক আছে। সিলিকা বালু কাঁচ নির্মাণে ব্যবহার করা হয়। এই বালু শেরপুর জেলায় উত্তরে বালিজুরি নামক স্থান, মৌলভীবাজার জেলার কুলাউড়া, হবিগঞ্জের শাহীবাজার, কুমিল্লা জেলার বাতাসিয়া প্রভৃতি অঞ্চলে সিলিকা বালু পাওয়া যায়। এর মধ্যে শেরপুরে 2 লক্ষ টন, কুমিল্লা জেলায় 4 লক্ষ টন, হবিগঞ্জে 4 লক্ষ টন সিলিকা বালুর সন্ধান পাওয়া গেছে, ঠিক আছে। এখন আমরা গ নম্বরে চলে আসি ভাই। গ নম্বরে দেখো কি বলছে, মানচিত্রে চিহ্নিত অঞ্চলটি ভাইয়া আমাদের কি, সিলেট। সিলেট কিসের জন্য, এখানে কি হয় ভাই, কি কোন খনিজ সম্পদটা আছে আমাদের এখানে, আছে আমাদের প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস খুবই গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। নিচে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারিক গুরুত্ব তুলে ধরা হলো। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ও কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ওকে, এখন দেখো, প্রাকৃতিক গ্যাস আমাদের শিল্প উন্নয়নের প্রাথমিক জীবনে ভূমিকা রাখছে। আমাদের দেশে উৎপাদিত বিদ্যুতের 43.28 হচ্ছে গ্যাস ভিত্তিক অর্থনৈতিক সমীক্ষা 2021, ঠিক আছে। বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস হচ্ছে শুধু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না, এটা আমরা পড়ছি। এটা গৃহস্থলীতে ব্যবহার করা হয়, সরকার অনেক অর্থ ইনকাম করে,
উন্নয়নমূলক কাজে ব্যয় হয়, সুতরাং উন্নতির পিছনে প্রাকৃতিক গ্যাস প্রত্যক্ষ ভূমিকা পালন করতেছে। এই খনিজ সম্পদটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। ওকে, ঘুরে ফিরে কিন্তু ভাইয়া তোমার দেখো এই কোশ্চেন গুলাই কিন্তু তোমার আসতেছে। ওকে, ঘ নম্বরে আসি। ঘ নম্বরে কি বলছে ভাই দেখো, উদ্দীপকের চিহ্নিত অঞ্চলটি হলো সিলেট অঞ্চল, যেখানে প্রাপ্ত খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আমাদের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। দেশের মোট জ্বালানির প্রায় 71% প্রাকৃতিক গ্যাস পূরণ করে। তবে এই গ্যাস উত্তোলনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। মানে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ভাইয়া, পদক্ষেপগুলো দেখো। আচ্ছা ভাই, এখন তাহলে আমরা পদক্ষেপগুলো দেখি। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ক্ষেত্রে পরিবেশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করার উপযোগী পদক্ষেপগুলো নিচে আলোচনা করা হলো। গ্যাস উত্তোলনের সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনো ফাঁক দিয়ে গ্যাস বের না হয়। ঠিক আছে, এখন আসো আর কি ভাইয়া বলছে, গ্যাস উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ আইনের নীতিমালা মেনে চলতে হবে, নীতিমালা বহির্ভূত হবে। গ্যাস উত্তোলন করলে শাস্তির আওতায় আনতে হবে, সর্বোচ্চ নিরাপত্তা বিধান রাখতে হবে, দক্ষ অভিজ্ঞ শ্রমিক দ্বারা কার্য পরিচালনা করতে হবে, যথাযথ বিজ্ঞানসম্মত উপায়ে গ্যাস উত্তোলন করতে হবে, পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করতে হবে। ঠিক আছে, এরপরে কি গ্যাস উত্তোলনে পরিবেশ বান্ধব ও বিজ্ঞানসম্মত নতুন নতুন কৌশল আবিষ্কার করতে হবে, সঠিকভাবে পরিবেশ সংরক্ষণ আইন যথাসম্ভব মেনে কার্য পরিচালনা করতে হবে। এখানে কি ভাইয়া শেষ কি বলছে, পরিশেষে বলা যায় বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের একটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটি উত্তোলনের সময় খেয়াল রাখতে হবে যাতে সর্বনিম্ন অপচয়ের মাধ্যমে সর্বোচ্চ পরিবেশ সংরক্ষিত হয়। কারণ অনবায়নযোগ্য মানে কি ভাইয়া, এটা আমরা আর রিসাইকেল করতে পারবো না। ঠিক আছে, এটা একবার যদি আমরা ইউজ করি সো এটা গন, এটা আসতেছে না। এখন দেখো ভাইয়া 7 নম্বরে কি বলছে, যন্ত্র সভ্যতার মূল ভিত্তি হিসেবে পরিচিত খনিজটি বর্তমানে অস্ট্রেলিয়ায় সর্বাধিক উত্তোলন করা হয়। তার মানে কি এখানে ভাইয়া আমাদের আয়রনের কথা বলছে। ওকে, এটা লৌহ শিল্পের কথা বলছে। জাপান খনিজটিতে সমৃদ্ধ না হলেও আমদানিকৃত অশোধিত খনিজটি ব্যবহার করে ব্যাপক শিল্পায়ন ঘটেছে। ঠিক আছে, শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ কোনটি? এটা গেল ভারতের খনিজ তেলের উৎপাদন। ব্যাখ্যা করো, আসতেছি। উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি রপ্তানি বাণিজ্যে ব্যাখ্যা করো। ওকে, আর ঘ নম্বর কি বলছে, ইঙ্গিতকৃত খনিজটি বিশ্ব বন্টন মানচিত্রে দেখাইতে বলছে। আমরা এখন সলভে চলে আসি ভাইয়া। পৃথিবীতে আমরা সবচেয়ে জানি কি তোমার কয়লা উত্তোলনকারী সবচেয়ে দেশ বেশি হলো তোমার চীন। ঠিক আছে, এখন খ নম্বরে খনিজ তেল উত্তোলনে ভারত বিশ্বের তেমন প্রসিদ্ধ না হলেও দক্ষিণ এশিয়ায় মোটামুটি প্রসিদ্ধ। ভারতের আসাম, মুম্বাই ও গুজরাট রাজ্যে প্রচুর তেল উত্তোলিত হয়। আসামের লখিমপুর জেলায় ডিগবয় তেল খনি ভারতের প্রথম 1867 সালে তেল উত্তোলন কেন্দ্র ও শোধনাগার। ঠিক আছে, এছাড়া আসামের বদরপুর ও মাসিমপুরে তেল খনি আছে, প্রসিদ্ধ এটা। তাছাড়া অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর অববাহিকায়, তামিলনাড়ুর কাবেরী অববাহিকা প্রভৃতি স্থানের প্রচুর পরিমাণে তেলের খনি আছে। সম্ভাবনাময় তেল সঞ্চয়কারী টারশিয়ারি যুগের পাললিক শিলাস্তর ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও এখন পর্যন্ত মাত্র 6টি অঞ্চলে ব্যবসায়িকভাবে তেল উত্তোলন করা হয়। ওকে, এখন দেখো ভাইয়া গ নম্বরে ভাইয়া আমরা ওখানে তোমার উদ্দীপক থেকে কি পাইলাম, ওটা হচ্ছে আমাদের লৌহ আকরিক। ঠিক আছে, এখন লোহাকে যন্ত্র সভ্যতার ভিত্তি বলা হয়। ওকে, এখন আমরা দেখি এখানে লৌহ আকরিকের আন্তর্জাতিক বাণিজ্য খুবই ব্যাপক। যেসব দেশ লৌহ আকরিক উৎপাদন করে সেই সমস্ত দেশ অর্থনৈতিকভাবে উন্নত। ওকে, কারণ তারা এই আকরিক অন্য দেশে রপ্তানি করে। যেসব দেশ লৌহ আকরিক রপ্তানি করে তাদের মধ্যে উল্লেখযোগ্য কি হচ্ছে ভাইয়া, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, জাপান, রাশিয়া প্রভৃতি এসব দেশ লৌহ আকরিকে রপ্তানির মাধ্যমে অর্থনৈতিকভাবে কিভাবে উন্নত হচ্ছে। পরিশেষে বলা যায় লৌহ আকরিক বহুল ব্যবহার্য একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, তাই এই শিল্পের রপ্তানিকারক দেশগুলো বেশ উন্নত। বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতির ফলে লৌহ আকরিকের ব্যবহারের ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্বব্যাপী লৌহ আকরিকের আচ্ছা এখানে তোমার একটু সমতা কাটা পড়ছে, তার মানে ফলে বিশ্বব্যাপী এখানে কি হবে, বিশ্বব্যাপী লৌহ আকরিকের তোমার অর্থনৈতিকভাবে অনেক তোমার চাহিদা আছে। ঠিক আছে, ওকে। ঘ নম্বরে আসি। ঘ নম্বরে কি দেখো ভাই, এখানে চিত্র ব্যাখ্যা করতে বলছে। তো এখানে দেখি উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো লৌহ আকরিক। লৌহ আকরিকের
বিশ্ব বন্টন মানচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। তোমার এখানে এই লোহা আকরিকের এটা এখানে দেখাইছে মানচিত্রের মাধ্যমে। অনেকে তোমার এটা কনফিউজড হয়ে যেতে পারো, তোমার অনেকে তোমার এটা স্কিপও করতে পারো। আমি বলবো যে সাজেস্ট করব তুমি যদি চাও তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে বাকি অধ্যায়গুলোতে বাকি যে সৃজনশীলগুলো আছে সেগুলো দিয়ে তোমার কিন্তু কভার আপ করতে হবে। ওকে, এখন দেখো এখানে কি বলছে, পৃথিবীর লোহা আকরিকের উৎপাদনকারী দেশগুলোর নিচে তালিকার মাধ্যমে দেখানো হলো। এখানে তালিকা এখানে দেখছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে কাজাকিস্তান। ঠিক আছে, আর এখানে এখানে কোটি মেট্রিক টন এখানে দেখাইছে 2019 সালে। এখানে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া 93, ব্রাজিলে 48, চীনে 35, ভারতে 21, রাশিয়ায় 9.9, দক্ষিণ আফ্রিকায় 7.7, ইউক্রেনে 6.20, কানাডায় 5.40, আমেরিকা যুক্তরাষ্ট্রে 4.80 এবং কাজাকিস্তানে 4.30। ঠিক আছে, এটা আমাদের ইউএসজিএস থেকে এটা পাইছে, ইউএস জিওলজিক্যাল সার্ভে, এর শর্ট টার্ম বলা হয় ইউএসজিএস, মিনারেল কমোডিটি সামারিজ, জানুয়ারি 2020। ঠিক আছে, এরপর আসো পৃথিবীতে প্রায় 250 কোটি মেট্রিক টন লৌহ আকরিক সঞ্চিত আছে বলে অনুমান করা হয়। এর অধিকাংশই চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, ইউক্রেন যুক্তরাষ্ট্র, কাজাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও কানাডায় অবস্থিত। পৃথিবীর মোট উৎপাদনের প্রায় 98% চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, ইউক্রেন ও দক্ষিণ আফ্রিকা হতে উত্তোলন করা হয়। ঠিক আছে, এছাড়া পেরু, চিলি, মেক্সিকো, ভেনেজুয়েলা, জাপান প্রভৃতি দেশেও কিছু কিছু লৌহ আকরিক উৎপাদন করা হয়ে থাকে। আচ্ছা, এখন ভাই দেখো আমরা 8 নম্বরে চলে আসি। 8 নম্বর এখানে কি দেখাইছে, এখানে আমাদের বাংলাদেশ দেখাইছে। বাংলাদেশ এখানে ক অঞ্চল, এখানে খ অঞ্চল। ভাই আমাদের এই তোমার চিত্র দেখে কিন্তু আমাদেরকে ডিফাইন করতে হবে এটা আসলে কি বুঝাইছে। এখানে যেহেতু বাংলাদেশের এই অঞ্চলটাতে দিনাজপুর এই জায়গা বুঝাইছে, সো এখানে আমাদের কি বেশি উত্তোলন হবে ভাইয়া, আমাদের মেইনলি এখানে কয়লা উত্তোলন করা হয়। আর খ এই সিলেট অঞ্চলে কি হয় ভাইয়া, আমাদের গ্যাস। ঠিক আছে, এখন আসো সম্পদ কি, খনিজ সম্পদ এলাকার পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, এটাতে আমরা আসতেছি। গ নম্বরে দেখো, উদ্দীপকে ক চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত খনিজটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আমরা এখন ব্যাখ্যা করবার পরে উদ্দীপকে ক খ চিহ্নিত স্থান দ্বয়ের ইঙ্গিতকৃত খনিজ দ্বয়ের আচ্ছা এখানে তোমার কি বলছে, আচ্ছা উল্লেখিত, আচ্ছা অর্থনৈতিক গুরুত্ব এখানে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, এখন আসো ক নম্বরে আসো। ক নম্বরে দেখি কি ভাই, ক নম্বরে যেসব দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, যা হস্তান্তরযোগ্য, যার বাহ্যিক রূপ আছে, তাই হচ্ছে কি আমাদের ভাই সম্পদ। ওকে, খনিজ এলাকার পরিবেশ সংরক্ষণ খুবই জরুরি। খ নম্বর এটা, খনিজ এলাকা পরিবেশ দূষণ বা বিপর্যয়ের মধ্যে থাকলে খনিজ উত্তোলন ব্যাহত হয়। অন্যদিকে পরিবেশ দূষণের ফলে খনিজ শ্রমিকদের নানাবিধ রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। তাই খনিজ এলাকার পরিবেশ সংরক্ষণ প্রয়োজন। ঠিক আছে, এখন ভাইয়া গ নম্বরে আছি। গ নম্বরে দেখো, ক নম্বরটা আমাদের কি হচ্ছে ভাইয়া, দিনাজপুরের ইঙ্গিতকৃত খনিজটি হচ্ছে কি ভাইয়া, আমাদের কয়লা। ঠিক আছে, কয়লা হলো কার্বনের সমাবেশ। কার্বনের পরিমাণ বেশি হলে তাপ প্রদানের ক্ষমতা অধিক হয়। সুতরাং তাপ প্রদানের ক্ষমতা দ্বারাই কয়লার গুণাগুণ বিচার করা হয়ে থাকে। গুণাগুণের বিচারে কয়লাকে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, বাদামি ও পিট কয়লা নামে শ্রেণীবিভাগ করা হয়। সবচেয়ে ভালো হচ্ছে কি ভাইয়া, অ্যান্থ্রাসাইট। এই কয়লাটা আমাদের তোমার বড় পুকুরে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লা সর্বাপেক্ষা কঠিন ও উৎকৃষ্ট শ্রেণীর। এই কয়লা ঘন, কৃষ্ণবর্ণ, উজ্জ্বল ও ভারী। এটা কঠিন বলে সহজে প্রজ্বলিত হতে চায় না। তবে একবার যখন প্রজ্বলিত হলে নীল আভাযুক্ত প্রচন্ড তাপ উৎপন্ন হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, এর মধ্যে 95% কার্বন থাকবে। বিটুমিনাস মধ্যম শ্রেণী কয়লা। এখানে কি এ কয়লা কৃষ্ণবর্ণের ও ভঙ্গুর। এটা থেকে প্রচুর তাপ উৎপন্ন হয় কিন্তু সামান্য ধোঁয়া বের হয়। এর মধ্যে 82% কার্বন, 5 হচ্ছে কি ভাই হাইড্রোজেন থাকে। ঠিক আছে, পৃথিবীর সঞ্চিত কয়লার 75% ভাইয়া এই শ্রেণীর। ঠিক আছে, এখন দেখো লিগনাইট জাতীয় কয়লা হলো নিকৃষ্ট শ্রেণীর। এ কয়লা নরম ও ভঙ্গুর। এর রং বাদামি বলে একে বাদামি কয়লাও বলে। এতে 65% কার্বন থাকে। ঠিক আছে, এতে জলীয় বাষ্প ও গ্যাসের পরিমাণ বেশি থাকায় তাপ প্রদানের শক্তি কম। পিট সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী কয়লা এবং পিটকে ঠিক কয়লা বলা চলে না, কারণ উদ্ভিদ কয়লায় রূপান্তরিত হওয়ার এটা প্রথম স্তর। ঠিক আছে, এতে 59% আমাদের কার্বন থাকবে এবং জ্বালালে খুব ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, ঘ নম্বরে আসি ভাই। ঘ নম্বরে কি, উদ্দীপকে ক খ চিহ্নিত স্থানটি হলো দিনাজপুর ও সিলেট। ইঙ্গিতকৃত খনিজ দ্বয় কি হচ্ছে ভাইয়া, কয়লা। আর সিলেটে কি ভাইয়া, আমাদের প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। উভয় অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারিক দিক বিবেচনায় উল্লেখিত খনিজ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠিক আছে, কয়লা জ্বালানি সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কয়লা পুড়িয়ে জল থেকে
উদ্ভূত বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। বিভিন্ন প্রকার শিল্পে কয়লায় প্রত্যক্ষ ব্যবহার লক্ষণীয়। ওকে, কয়লা থেকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন সার তৈরি করা হয় যা কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ইটভাটা, শিল্প কলকারখানা প্রভৃতি কাজে ব্যবহার করা হয়ে থাকে। বনসম্পদ রক্ষায় কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, এখন আসো অন্যদিকে প্রাকৃতিক গ্যাস শিল্প কলকারখানায় কাঁচামাল হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতেছি। ফেঞ্চুগঞ্জের সার কারখানায় ও ছাতকের সিমেন্ট কারখানায় হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। ঘোড়াশালের সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কীটনাশক, ঔষধ, রাবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতেছি আমরা। ঠিক আছে, কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস তেলের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়, যেমন সিদ্ধিরগঞ্জ, আশুগঞ্জ, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ব্যবহৃত হয়। এছাড়াও গৃহস্থালী যানবাহন ও বাণিজ্যিক কাজে প্রাকৃতিক গ্যাস কিভাবে আমাদের ব্যবহার করা হচ্ছে। সুতরাং কৃষির উন্নতি, বিদ্যুৎ উৎপাদন, বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস, বনজ সম্পদ রক্ষা ও পরিবেশ রক্ষায় কয়লা ও প্রাকৃতিক গ্যাসের পৃথক পৃথক কিভাবে ভূমিকা আছে। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেনে দেখো ভাইয়া, 9 নম্বর এখানে কি বলছে, প্রথমে তোমার এখানে সেম আবার তোমার পৃথিবীর এখানে মানচিত্র দিছে এবং এখানে তোমার মিডল ইস্টকে চিহ্নিত করছে। তার মানে কি ভাইয়া, আমাদের কোশ্চেন দেখে বোঝা পাচ্ছি এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের খনিজ তেল নিয়ে। ঠিক আছে, এখন ক নম্বরে আসো খনিজ সংজ্ঞা। এটা তোমরা জানো, উদ্ভিদ দেহাবশেষ হতে কয়লা উৎপত্তি হয়, এটা আমরা ব্যাখ্যা করছি। এখন গ নম্বরে আসো উদ্দীপকে ক চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজ সম্পদের উৎপাদন আলোচনা করো। ক হচ্ছে কি ভাইয়া, এখানে ক আমাদের কি দেখা হচ্ছে ভাইয়া, এখানে ক হচ্ছে আমাদের এখানে খনিজ তেল। ঠিক আছে, সেটা আমাদের উৎপাদন ব্যাখ্যা করতে বলছে, আলোচনা করতে বলছে। উদ্দীপকে ক চিহ্নিত অঞ্চলের ইঙ্গিতকৃত খনিজ সম্পদটির বিশ্ব অর্থনীতিতে গুরুত্ব ব্যাখ্যা করে, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করছি। তবু আমরা দেখে আসো ক নম্বরে দেখো ভাইয়া, বিশ্বের রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক ও অজৈব বস্তুকে কি বলতেছে ভাই, আমরা খনিজ বলতেছি। খ নম্বরে দেখো, শক্তির অন্যতম উৎস হলো কয়লা। ওকে, উদ্ভিদের দেহাবশেষ হতে কয়লার উৎপত্তি লক্ষ লক্ষ বছর ধরে। উদ্ভিদের দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে সময়ের বিবর্তনে প্রাকৃতিক প্রক্রিয়ায় কয়লায় পরিণত হচ্ছে। তাই বলা যায় উদ্ভিদের দেহাবশেষ হতে প্রাকৃতিক প্রক্রিয়ায় কয়লার উৎপত্তি হয়। ওকে, গ নম্বরে দেখো ভাইয়া, উদ্দীপকে ক চিহ্নিত অঞ্চলটি হচ্ছে কি ভাইয়া আমাদের মধ্যপ্রাচ্য, যেখানে প্রধান খনিজ হলো আমাদের খনিজ তেল। এটা আমরা ব্যাখ্যা করছি। তোমার অঞ্চলগুলো আমাদের অন্যতম, এখানে তেল উৎপাদন করা হয়। সবচেয়ে বেশি কোথায় আমাদের উৎপাদন করা হয় আমরা জানি সৌদি আরব এখানে বলছে, তারপরে ইরান তেল উৎপাদন করে, 14টি তেল ক্ষেত্র রয়েছে, এটা আমরা আলোচনা করছি, এখানে আর যাচ্ছি না। তোমার এখানে দেখো, এখানে তোমার এখানে দেখাই দিছে, এরা কিন্তু এর আগে কিন্তু কোশ্চেনটা হুবহু রিপিট হয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা দেখাই দিলাম না। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে উদ্ভিদের ক চিহ্নিত অঞ্চলটা হচ্ছে কি ভাই আমাদের মধ্যপ্রাচ্য, যেখানে প্রধান খনিজ হচ্ছে কি ভাই আমাদের তেল। ওকে, নিচে উক্ত খনিজ তেলের গুরুত্ব বর্ণনা করা হলো। ঠিক আছে, আমরা এখন দেখি। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি শক্তির প্রায় 56% আসে খনিজ তেল হতে। অন্যান্য জ্বালানি শক্তি অপেক্ষা খনিজ তেল ব্যবহার করা সহজ, সুবিধাজনক, সস্তা, এটা কিন্তু ভাই আমরা পড়ছি। ঠিক আছে, তবে এখানে তোমার মোটর গাড়ি, বাস, ট্রাক সবকিছু তোমার যানবাহন। সুতরাং বলা যায় তেল খনিজ তেল এমন একটি সম্পদ যা দ্বারা বিশ্বের প্রতিটি দেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এবং মানব কল্যাণে এর গুরুত্ব অপরিসীম। ওকে, এটা সলভ হলো। এরপরটা দেশে দেখো 10 নম্বরে এখানে কি বলছে, রিমা ও সবিতা ঢাকাতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। ঠিক আছে, ঢাকাতে গ্যাসের চুলাতে গ্যাস পাইপের মাধ্যমে সংযোগ হতো, ছিল। গৃহকর্মে গ্যাস ব্যবহার নিয়ন্ত্রণ ছিল না। তারা কাতারে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে দেখলো ওখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু তারা জেনেছে ওই দেশে গ্যাসের মজুদ অনেক বেশি। এখন দেখো কোশ্চিন আসো, পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে কয়লা উৎপাদন করে কোন দেশ? এটা আমরা জানি, এর করছি, এটা চীন। সিলেটে গ্যাস প্রাপ্তির আধিক্যের কারণ লেখো, সেটা আমরা ব্যাখ্যা করব। রিমা ও সাবিতের বৈদেশিক কর্ম এলাকা ও তার পার্শ্ববর্তী দেশে প্রাকৃতিক গ্যাস মানচিত্রে দেখো। ঠিক আছে, আসতেছি। তারপরে রিমা ও সাবিতের নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত খনিজের দীর্ঘমেয়াদী ব্যবহারে কিভাবে নিশ্চিত করা যায়, সেটাতে আমরা আসতেছি। এখন দেখো, ঠিক আছে, ক নাম্বার হচ্ছে আমাদের কি ভাইয়া, আমাদের চীন। আর সিলেটে গ্যাস প্রাপ্তির আধিক্যের কারণ হলো অঞ্চলটির ভৌগোলিক অবস্থান। ঠিক আছে, টারশিয়ারি যুগে গঠিত আমাদের সিলেট কি ভাইয়া, সিলেট। তারপরে তোমার হচ্ছে আমাদের চট্টগ্রামে যে পার্বত্য অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের টারশিয়ারি যুগে তৈরি হয়েছিল। ঠিক আছে,
সিলেটের পাহাড়ি অঞ্চলে অধিক পরিমাণে গ্যাস পাওয়া যায়, যা নবীন ভঙ্গিল পর্বতমালার অন্তর্ভুক্ত। ওকে, এই অঞ্চলে ভূ অভ্যন্তরে শিলাস্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ জমা হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়, তাই এই অঞ্চলে অধিক গ্যাস পাওয়া যায়। ওকে, এখন গ নম্বরে ভাইয়া দেখো, গ নম্বরে এখানে তোমার এখানে মিডল ইস্টে তোমার গ্যাস ক্ষেত্রগুলো এখানে দেখাইছে। এখানে কি দেখাইছে, রিমন সাবিতের বৈদেশিক কর্মলেখা হলো কাতার। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে এই দেশটি মধ্যপ্রাচ্যের বলয়ের অন্তর্ভুক্ত। এই এলাকায় প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ অন্যান্য দেশগুলো হলো ইরান, সৌদি আরব, ইরাক, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি। নিচে মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক গ্যাসের মানচিত্র অঙ্কন করে দেখানো হলো, এখানে তোমার এখানে দেখাইছে। ঠিক আছে, তোমরা ট্রাই করবা এটা দেখানোর জন্য। ঘ নম্বর দেখো, ঘ নম্বরে উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের দীর্ঘমেয়াদে ব্যবহার নিশ্চিতের কথা বলা হয়েছে। প্রাকৃতিক গ্যাসের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতকরণে এর সংরক্ষণ প্রয়োজন। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস এক ধরনের অনবায়নযোগ্য, মানে তুমি এটা একবার ইউজ করলে সেখানে শেষ, সেটাকে আবার তুমি রিইউজ করতে পারতেছো না। নবায়নযোগ্য খনিজ সম্পদ এদের পরিমাণ যেমন সীমাবদ্ধ, তেমনি উৎপাদন ও সরবরাহ সীমাবদ্ধ, কিন্তু সময়ের সাথে সাথে এদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাই আমাদের সম্মিলিত স্বার্থে এদের যথোপযুক্ত সংরক্ষণ জরুরি। আমরা কিন্তু তোমার যে গ্যাস যেটা আছে এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু অবহেলা করি, মানে তোমার গ্যাসের চুলা অন করে রাখি, যাদের তোমার বাসায় গ্যাসের সাপ্লাই আছে তারা কিন্তু এই কাজটা করে, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের জাতির জন্য কিন্তু একটা বলতে পারো একটা লস। ঠিক আছে, এর কি বলছে, ব্যবহারে বাহুল্য হ্রাস, বিকল্প জ্বালানির ব্যবহার, প্রযুক্তিগত উৎকর্ষতা, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সংরক্ষণ সম্ভব। প্রাকৃতিক গ্যাস সীমাহীন নয়, এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে সকল স্তরের অর্থনৈতিক কাজকর্মে সংরক্ষণ ও উৎকর্ষ সাধন সম্ভব হবে। তাই উল্লেখিত পদক্ষেপগুলোর যথাযথ পালনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। ওকে, এখন ভাই 11 নম্বরে আসি। 11 নম্বরে দেখো কি ভাই, রংপুরের রহিমা তার এলাকায় প্রাপ্ত খনিজের উত্তোলন ও ইটভাটায় সেটির ব্যবহার দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু সে ঢাকায় এসে একটি খনিজের রান্নায় ব্যবহার করে দেখে অত্যন্ত মুগ্ধ হয়। তার মানে কি ভাই, এটা হচ্ছে আমাদের গ্যাস বুঝাইছে। ওকে, এই খনিজটি অধিকাংশ শিল্প কলকারখানায় বিশেষ করে কৃষি কাজের প্রয়োজনীয় সার তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখন আসলে শক্তি সম্পদ কাকে বলে আমরা জানি, কিভাবে কলা সৃষ্টি হয় এটা আমরা জানি। গ নম্বরে কি উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজ দুটির মানচিত্রে অবস্থান ব্যাখ্যা করতে বলছে, আমরা ব্যাখ্যা করব। তারপরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লেখিত খনিজের তাৎপর্য। তার মানে একটা হচ্ছে কয়লা, একটা হচ্ছে আমাদের কি ভাইয়া, আমাদের হচ্ছে একটা কয়লা আর একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, এখানে দেখো উদ্দীপকে তোমার যে দুটি খনিজের কথা বলা হয়েছে তা হচ্ছে কি ভাই, আমাদের কয়লা আর একটা অন্যটি হচ্ছে আমাদের গ্যাস। উল্লেখিত খনিজ দুটি বাংলাদেশের সব স্থানে পাওয়া যায় না। যেসব স্থানে কয়লা ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তা বাংলাদেশের মানচিত্রে উপস্থাপন করা হলো। দেখো ভাইয়া, এখানে তোমার বাংলাদেশের মানচিত্রে সবকিছু একবার দেখাই দিচ্ছে, এই জায়গায় তোমার বেশি গ্যাস পাওয়া যায়, এই জায়গায় আমাদের কয়লা পাওয়া যায়, এবং সবকিছু তোমার ইন্ডিকেট করে দেওয়া আছে। তোমরা এই চিত্রটা ভালো মতো আয়ত্ত করবা এবং বাসায় প্র্যাকটিস করবা, এবং তোমার এই পুরোপুরি যাতে তোমার সঠিক হয় সেটা রাখার ট্রাই করবা। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া ঘ নম্বরে দেখো, বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে বর্ণিত যে দুটি খনিজের কথা বলা হয়েছে, আমরা একটা কি দেখলাম, একটা হচ্ছে কয়লা, একটা হচ্ছে আমাদের গ্যাস। ব্যবহারের দিক থেকে বিবেচনায় যার গুরুত্ব হচ্ছে অপরিসীম। কয়লা জ্বালানি হিসেবে, গ্যাসের ও লাকড়ির পরিপূরক হিসেবে আমাদের কি হচ্ছে ভাইয়া ব্যবহৃত হতে পারে। বর্তমানে বড় প্রক্রিয়া থেকে আমাদের কি হচ্ছে ভাইয়া, কয়লা উৎপন্ন হচ্ছে। 65% বড় প্রক্রিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, অবশিষ্ট 35% কয়লা ব্যবহৃত হচ্ছে ইটভাটা, কলকারখানা সহ অন্যান্য খাতে ব্যবহারের মাধ্যমে। বনজ সম্পদ রক্ষায় কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরাসরি কাঠ বা লাকড়ি পড়ালে পরিবেশে দূষণ হয়, কয়লা ব্যবহারে সেই দূষণ হয় না। ঠিক আছে, রাস্তা নির্মাণে কয়লা পুড়িয়ে তাপ উৎপাদন করে পিচ ঢালাইয়ে কয়লা কিন্তু ব্যবহার করা হয়। অন্যদিকে কলকারখানায় কাঁচামাল হিসেবে আমাদের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। ফেঞ্চুগঞ্জের সার কারখানায় ও ছাতকের সিমেন্ট কারখানায় কি হচ্ছে ভাইয়া, হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। ঘোড়াশালের সার কারখানায় আমাদের এখানে তিতাস গ্যাস ব্যবহার করতেছে, এটা আমরা পড়ছি। কীটনাশক, ঔষধ, রাবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস তেলের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া গৃহস্থালী ও বাণিজ্যিক কাজেও আমরা প্রাকৃতিক গ্যাস ইউজ করতেছি। সুতরাং বলা যায় কৃষি উন্নয়ন, বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস, সরকারি আয়ের উৎস, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের যথেষ্ট অবদান রাখছে। ওকে, এখন ভাইয়া 12 নম্বরে আসি। 12 নম্বরে দেখো কি বলছে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে খনিজ সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বাংলাদেশের কিছু শক্তি সম্পদ এদেশের অর্থনীতিতে এক
অনবদ্য ভূমিকা রাখছে। বাংলাদেশ ক নম্বর দেখো, বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্রটির নাম কি? খ নম্বর কি বলছে, সৌদি আরবের তেল ক্ষেত্র বলয়ের নামসমূহ উল্লেখ করো, সেটা আমরা আসতেছি। গ নম্বরে বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের শেষোক্ত যে কোনো একটি সম্পদের অবস্থান বর্ণনা করো। ঠিক আছে, এখানে কি বলছে, অর্থনৈতিক উন্নয়ন খনিজ সম্পদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের কিছু শক্তি সম্পদ এদেশের অর্থনীতিতে এক অনবদ্য ভূমিকা পালন করছে। সেটা আমরা আসতেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের শেষোক্ত যে কোনো একটি গুরুত্বপূর্ণ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। আমরা সলভে চলে যাচ্ছি। ক নম্বরে দেখো ভাই, বাংলাদেশ সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কি ভাই, আমাদের তিতাস গ্যাস ক্ষেত্র, এটা কিন্তু মনে রাখবা। ওকে, খ নম্বরে দেখো, তেল উৎপাদনে সৌদি আরবের অবস্থান কি হচ্ছে ভাইয়া, দ্বিতীয়। ওকে, সৌদি আরবের তেল বলয় বা তেল ক্ষেত্রগুলো হলো কি ভাইয়া, হাসা, বারগান, তারপর হচ্ছে দাহরান, তারপর হচ্ছে কুয়াতিক, দাম্মাম, আবকাইক, তারপর হচ্ছে হুফু, সালোয়া ইত্যাদি অঞ্চল। ঠিক আছে, খনিজ তেল রপ্তানিতে সৌদি আরব বিশ্বে প্রথম। ওকে, এখন আমরা গ নম্বরে আসি। গ নম্বরে দেখো ভাইয়া, গ নম্বরে কি উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত শক্তি সম্পদের কথা বলা হয়েছে। এই শক্তি সম্পদ কি হবে, কি কি আমাদের কাছে ভাই প্রেক্ষাপটে শক্তি সম্পদগুলো হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ। নিচে এদের মধ্যে কয়লার অবস্থান বর্ণনা করা হলো। বাংলাদেশে উৎকৃষ্ট মানের কোনো কয়লা নাই। বর্তমানে বাংলাদেশের 5টি স্থানে লিগনাইট ও বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায়। ঠিক আছে, কয়লা ক্ষেত্র এর অবস্থান হলো 1989 থেকে 90 সালে রংপুর জেলায় খালাসপীর কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়। এই খনি 12.56 বর্গ কিলোমিটার বিস্তৃত এবং মজুদ আছে 68,50,00,000 মেট্রিক টন। ওকে, আর দিনাজপুরের বড় প্রক্রিয়া কি ভাইয়া, খনি আবিষ্কৃত হয়। এটি আবিষ্কৃত হয় 1986 থেকে 87 সালের দিকে। ঠিক আছে, এই খনিতে কয়লা মজুদ আছে প্রায় 38,90,00,000 মেট্রিক টন। এই খনির বিস্তৃত 5.25 বর্গ কিলোমিটার। বর্তমানে চীনা কারিগরি সহায়তায় দৈনিক প্রায় 500 টন কয়লা উৎপাদন করা হচ্ছে। ঠিক আছে, এখন দেখো 1962 সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে আবিষ্কৃত হয়। এখানে 105 কোটি 30 লক্ষ মেট্রিক টন সঞ্চিত আছে। এর বিস্তৃতি হচ্ছে 11.66 বর্গ কিলোমিটার। ওকে, তারপর দেখো 1994 থেকে 95 সালে দিনাজপুর জেলার দিঘিপাড়া কয়লা ক্ষেত্র আবিষ্কার হয়। এছাড়া দিনাজপুর জেলার ফুলবাড়িতে 1997 সালে আরো একটি কয়লার ক্ষেত্র আবিষ্কার করা হয়। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, খুলনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ জেলার পিট কয়লা সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশের কয়লা অন্যতম একটি হচ্ছে ভাইয়া আমাদের শক্তি সম্পদ। ঘ নম্বরে দেখো ভাইয়া, ঘ নম্বরে কি চাইছিল আমাদের উদ্দীপকে বাংলাদেশের শক্তি সম্পদের কথা বলা হয়েছে। শক্তি সম্পদগুলো হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ। ঠিক আছে, এদের মধ্যে প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব আমরা আলোচনা করতেছি এখানে। তুমি চাইলে তুমি কয়লা দিতে পারো অথবা জলবিদ্যুৎ দিতে পারো, তোমার ইচ্ছা। বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ না হলেও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে এবং এই প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতার উপর ভিত্তি করে এই দেশে অনেক শিল্প কলকারখানা পরিচালিত হয়, ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। আচ্ছা, এটা আমরা কিন্তু দেখছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা সলভ করছি। দেখো ভাই, এখানে বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস এখানে উৎপাদন করা হচ্ছে। এটি আমাদের শিল্প উন্নয়ন প্রাথমিক জীবনে ভূমিকা পালন করতেছে। 90.66% গ্যাস ভিত্তিক। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় না। ঠিক আছে, বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস শুধু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় না, এগুলো গৃহস্থালিতে জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সরবরাহের ফলে কৃষি উন্নয়ন ও শিল্প উন্নয়নে সম্ভব হয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে উদ্ভিদ পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে, ফলে রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি হ্রাস পাচ্ছে। ওকে, তাই বলা যায় প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন দেখো ভাই 13 নম্বর আসো। 13 নম্বর কি বলছে, বাংলাদেশের বেশ কিছু অধাতব খনিজ পদার্থ রয়েছে যা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বহন করে। তবে এই সকল খনিজ পদার্থ ব্যবহারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সজাগ থাকা দরকার, যাতে যথেষ্ট যথেচ্ছাচার ব্যবহার পরিলক্ষিত না হয়। ক নম্বরের সময়, ক নম্বরে কি বলছে, যুক্তরাষ্ট্রের রত অঞ্চলে কোন খনিজ সম্পদটি দেখা যায়। ক নম্বরে কোন কোন ক্ষেত্রে গ্রাফাইটের ব্যবহার দেখা যায়। আমরা আসতেছি। উদ্দীপকের আলোচিত 3টি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বর্ণনা দাও। এখানে তোমার বর্ণনা দিতে বলছে, তোমার কি বাংলাদেশে কি ভাইয়া তেল আছে, তোমার এখানে গ্যাস আছে, তারপরে কি আছে ভাইয়া আমাদের এখানে গ্যাস পাচ্ছি, আমরা কয়লা পাচ্ছি। ওকে, আচ্ছা আমরা সলভে আসছি, দেখি। ক নম্বরে দেখো, ক নম্বরে বলছে যুক্তরাষ্ট্রের রত অঞ্চলে লৌহ আকরিক খনিজ সম্পদটি দেখা যায়। আর খ নম্বরে কি গ্রাফাইট হলো এক ধরনের ধূসর ও কালো
অধাতব বর্ণের, অধাতব কি হচ্ছে খনিজ পদার্থ। গ্রাফাইটের ব্যবহার হলো একটি ভাইয়া আমাদের পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহার করা হচ্ছে, ধাতু গলানোর পাত তৈরিতে ব্যবহার হচ্ছে, 3 নম্বরে বিভিন্ন যন্ত্রের ক্ষয়েরোতে ব্যবহার হয়, 4 নম্বর কি বিদ্যুৎ পরিবাহী ছাপখানার অক্ষর রং প্রস্তুত পিচ্ছিল উজ্জ্বলকারক পদার্থ হিসেবে আমাদের কি হয় গ্রাফাইট ব্যবহার করা হচ্ছে। গ নম্বর প্রশ্ন দেখো ভাই, গ নম্বরে কি চাইছিল, আমরা বলছি উদ্দীপকে আলোচিত 3টি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বর্ণনা দাও। বাংলাদেশে কি কি আছে ভাইয়া, বাংলাদেশে আছে আমাদের একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে কয়লা, আর একটা কি আছে ভাই আমাদের পানি, বিদ্যুৎ, তোমার পানি এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, ঠিক আছে। আর ঘ নম্বরের কোশ্চেনে বলছিল আমাদের উদ্দীপকের শেষোক্ত বিষয়ের ক্ষেত্রে কিভাবে সচেতনতাবোধ বৃদ্ধি করা যায় তা আলোচনা করো। ওকে, আমরা আসতেছি গ নম্বরে। দেখো এখানে কি বলছে ভাই, উদ্দীপকে আলোচিত খনিজ সম্পদ হলো অধাতব। যেহেতু তোমার ভাই এখানে অধাতব বলছে, তোমার এখানে তুমি ইউজ করতে পারবা না আমাদের যে তোমার গ্যাস আছে, তারপরে হচ্ছে তোমার পানির যে বিদ্যুৎ ক্ষেত্রটা আছে সেটা, এবং হচ্ছে আমাদের যেই তোমার কয়লা আছে সেটা ইউজ করবো না। এখানে কি কি দেখাচ্ছে ভাই, যেহেতু আমাদের এখানে বলছে আলোচিত খনিজ সম্পদ হলো অধাতব খনিজ, তাহলে আমাদের কি কেনা পাচ্ছি ভাইয়া, চুনা পাথর পাচ্ছি, চীনামাটি, খনিজ বালু বর্ণনা করা হলো, ঠিক আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণ চুনাপাথর পাওয়া যায়, যেমন সুনামগঞ্জের টাকেরঘাটে লালঘাট ও বাগলিবাজার, সিলেটে জাফলং, জকিগঞ্জ, চরগা, ভাঙ্গারঘাট, চট্টগ্রামের সীতাকুণ্ড, কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ ইত্যাদি। চুনাপাথর গ্লাস, সিমেন্ট, সাবান, কাগজ, ব্লিচিং পাউডার প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও গৃহ নির্মাণ, রং তৈরি ও ক্যালসিয়াম কার্বাইড তৈরি চুন পাথর হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর আসি বাংলাদেশের দিনাজপুর, নওগাঁ, বৃহত্তর ময়মনসিংহ জেলায় চীনামাটি পাওয়া যায়। চীনামাটি তৈজসপত্র, বাসনপত্র, কাগজ, বৈদ্যুতিক, ইনসুলেটর, স্যানিটারি জিনিসপত্রের প্রভৃতি নির্মাণে ব্যবহার করা হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি চীনামাটি নেত্রকোনা জেলার বিজয়পুরে, এছাড়াও চট্টগ্রামের হবিগঞ্জ চীনামাটি পাওয়া যায়, ঠিক আছে। পটুয়াখালী, ভোলা, কক্সবাজার জেলার টেকনাফ ও মহেশখালী সমুদ্র উপকূলীয় এলাকায় খনিজ বালু, ভারী মানিকের সন্ধান পাওয়া গেছে। খনিজ বালুর মধ্যে মোনাজাইট, জিরকন, ইলমেটাইট আর কি আছে ভাইয়া ম্যাগনেটাইট ইত্যাদি। তাই বলা যায় বাংলাদেশের বৈচিত্র্যময় ভূপ্রকৃতির বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়। ওকে, ঘ নম্বর এসে ভাইয়া, উদ্দীপকের শেষোক্ত আলোচ্য বিষয় ছিল খনিজ সম্পদ ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করা। নিম্নে সচেতনতা বৃদ্ধির উপায় আলোচনা করা হলো কিভাবে আমরা সচেতন হতে পারি, ঠিক আছে। খনিজ সম্পদের অপচয় নিবারণ করা সম্পর্কে জনগণের মধ্যে জ্ঞান তৈরি করতে হবে। তারপর হচ্ছে ক্ষয়িষ্ঠ সম্পদের ব্যবহার, এখানে তুই পয়েন্ট আকারে দিলে আরো বেটার হবে, ঠিক আছে। ক্ষয়িষ্ঠ সম্পদের ব্যবহার হ্রাস করে প্রবহমান সম্পদ ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অপেক্ষাকৃত বিরল সম্পদের পরিবর্তে অগ্রাধিকার ভিত্তিতে অধিক প্রাপ্ত সম্পদ আগে ব্যবহার করতে জনগণকে উৎসাহিত করা। সম্পদ উৎপাদন ও ব্যবহারের সময় অপচয় বন্ধ করা সম্পর্কে জনগণের মধ্যে জ্ঞান দান করা, যাতে খনিজ সম্পদ সংরক্ষণ করা হয়। খনিজের সরাসরি ব্যবহার না করে প্রযুক্তিগত সাহায্য নিয়ে কোনো বস্তুর ব্যবহার, তার উৎকর্ষ সাধনে ও সংরক্ষণে সহায়তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এরপরে কি হয়, সম্পদের পুনর্ব্যবহার সম্পর্কে মানুষের মধ্যে জ্ঞান দান করা। তারপরে কি আসতে হবে, জনগণকে শিক্ষিত করা এবং খনিজ সম্পদের ব্যবহার সম্পর্কে মাঝে মাঝে প্রচারণা চালানো। এছাড়াও সরকারের নীতি ও নির্ধারণ ও প্রয়োগ সঠিকভাবে করা। তাই বলা যায় উপরিউক্ত বিষয়গুলো সম্পর্কে জনগণকে সঠিক দিক নির্দেশনা ও জ্ঞান দান করলে খনিজ সম্পদ ব্যবহারের মানুষ সচেতন হবে এবং এতে কোটি কোটি টাকা খনিজ সম্পদ অপব্যবহারের হাত থেকে আমাদের রক্ষা হবে, ঠিক আছে। সঠিকভাবে বাংলাদেশের অর্থনীতি আরো কি হবে, উন্নতি হবে। ওকে, 14 নম্বর আসি ভাই। 14 নম্বর কি বলছে, মামার বাড়িতে বেড়াতে সীমিত দেখলো তার মামি গ্যাসের চুলায় রান্না করে শেষে কাপড় শুকাচ্ছেন। দেখো এখানে কিন্তু একটা মিসইউজ হচ্ছে, ঠিক আছে। কখনো কখনো এমনি চুলা জ্বালিয়ে রাখেন মৃত তার মামিকে জ্বালানি সম্পদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে, বলে এই সম্পদ সীমিত, সবাই যদি সচেতন না হয় তাহলে এই সম্পদের দ্রুত নিঃশেষ হয়ে যাবে এবং দেশে জ্বালানি সংকট দেখা দেবে। এখানে কি ভাই, গ্যাসে হয়েছে তরল সংখ্যা আমরা জানি, গ্রাফাইটের বৈশিষ্ট্য এটা আমরা জানি। মৃত্যুর অপচয় হওয়া সম্পদটি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা আমরা আসতেছি। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত খনিজের অর্থনৈতিক গুরুত্ব এটা কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। তোমার কি ছিল, মৃত্যুর দেখা সম্পদটি আমাদের প্রাকৃতিক গ্যাস। এই গ্যাস বাংলাদেশের একটি মূল্যবান খনিজ শক্তি সম্পদ বা বিভিন্ন কাজে ব্যবহার হয়, ঠিক আছে। কিন্তু এই সম্পদটির ব্যাপক অপব্যবহার হচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় গ্যাস ফুরিয়ে যাবে, তাই সময় থাকতে আমাদের গ্যাস ব্যবহারে সচেতন হইতে হবে, ঠিক আছে। নিচে প্রাকৃতিক গ্যাসের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিত করার জন্য
প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করা হলো। গ্যাস উত্তোলনের সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর কোনো যান্ত্রিক ফাঁক দিয়ে গ্যাস না বের হয় সেটা দেখতে হবে। গ্যাস উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ আইনের নীতিমালা মেনে চলতে হবে, নীতিমালা বহির্ভূত হবে। গ্যাস উত্তোলন করলে শাস্তির আওতায় আনতে হবে। তারপরে পয়েন্টটা কি, সর্বোচ্চ নিরাপত্তা বিধান করতে হবে। তারপরে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক দ্বারা কার্য পরিচালনা করতে হবে, যথাযথ বিজ্ঞানসম্মত উপায়ে গ্যাস উত্তোলন করতে হবে। এটা কিন্তু আমরা এর আগে ভাইয়া পড়ে আসছি, ঠিক আছে। তারপরে তোমার প্রশিক্ষণ কৌশল আবিষ্কার করতে হবে। পরিশেষে বলা যায় বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস একটি অনবয়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এটি উত্তোলনের সময় খেয়াল রাখতে হবে যাতে তোমার সর্বনিম্ন অপচয়ের মাধ্যমে সর্বোচ্চ আমাদের পরিবেশ সংরক্ষিত হয়, ঠিক আছে। ঘ নম্বর আসবে, দেখো ঘ নম্বরে কি, উদ্দীপকে উল্লেখিত খনিজটিগুলো হবে আমাদের প্রাকৃতিক গ্যাস। নিচে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। কি বলছে এখানে বাংলাদেশ, আচ্ছা এটা কিন্তু আমরা পড়ছি ভাইয়া, ঠিক আছে, এটা আমরা আর রিপিট করতেছি না। এরপর 15 নম্বর আসবে। 15 নম্বরে দেখো এখানে কি বলছে, এ বি সি বিমান চালনায় ব্যবহার করা হয়, বি হচ্ছে যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হয়, সি হচ্ছে সার উৎপাদনে ব্যবহার করা হয়। বিমান চালনায় কি ব্যবহার হয় ভাই, আমাদের এখানে কেরোসিন কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, মানে তোমার এখানে তোমার তেল সম্পদ যেটা আছে, তেল খনিজ তেল সেটা। আর যন্ত্রপাতি নির্মাণে কি ব্যবহার করা হয় ভাইয়া, আমাদের এখানে লৌহ সম্পদটা কাজে আসে, ঠিক আছে। 3 নম্বরে সার উৎপাদনে কি ভাইয়া, আমাদের গ্যাস কাজে লাগে। এখন আসো ওপিইসি, ওপেক এর পূর্ণরূপ কি, কয়লা কিভাবে গঠিত হয় এটা আমরা দেখছি। তারপর হচ্ছে গ নম্বরে বি খনিজে সম্পদটির শীর্ষ উৎপাদনকারী দেশসমূহ অঞ্চল ব্যাখ্যা করো। বি হচ্ছে কি ভাইয়া, আমাদের লৌহ আকরিক, ঠিক আছে, যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হয়। তারপরে উদ্দীপকের কোন খনিজ সম্পদ সৌদি আরবে সবচেয়ে বেশি পাওয়া যায়। সৌদি আরবে সবচেয়ে বেশি আমাদের তেল পাওয়া যায়, ঠিক আছে, সেটা আমরা দেখবো। ক নম্বরে কি ভাই, দেখো ওপেক এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে। বিশেষ ধানের উদ্ভিদের দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে, আচ্ছা বিশেষ ধরনের উদ্ভিদের, আচ্ছা বিশেষ ধরনের হবে এটা, এখন ধারণা লিখছে। উদ্ভিদের দেহাবশেষ মাটির নিচে পড়ে প্রচন্ড চাপ ও তাপের ফলে যে শিলাস্তরে পরিণত হয় তাকে কয়লা বলা হয়। উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ থেকে কয়লা সৃষ্টি হয়। উদ্ভিদের কাণ্ড, গুড়ি, শাখা প্রশাখা, পাতা সবকিছু ভূ অভ্যন্তরের তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়, ঠিক আছে। এখন গ নম্বরে আসি। গ নম্বরে কি ভাইয়া, উদ্দীপকে বি খনিজটি হচ্ছে আমাদের লৌহ, যা আমাদের যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হচ্ছে। যে লৌহ আকরিকের শীর্ষ উৎপাদনকারী দেশসমূহের উৎপাদন অঞ্চল ব্যাখ্যা করা হলো। অস্ট্রেলিয়া লৌহ আকরিক উত্তোলনে পৃথিবীর শীর্ষ দেশ, ঠিক আছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর আয়রন মোনার্ক, ঠিক আছে, এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার আয়রন নব লৌহ আকরিক উত্তোলনের জন্য প্রসিদ্ধ। তারপরে কি ব্রাজিলের বিশ্ব লৌহ আকরিক উৎপাদনে দ্বিতীয় অবস্থান করতেছে, ঠিক আছে। তারপরে বর্তমানে দেশটির মটোগ্রাসো, বিলেহরি, জ্যামিটি বাহিয়া, কোরাম্বা, মিনাস জেরিস এবং হচ্ছে পেট্রোলিনা প্রভৃতির প্রধান লৌহ উৎপাদনকারী অঞ্চল। কয়লার অভাবে এদেশে ইস্পাত শিল্পের উন্নতি হয়নি। ওকে, এখন দেখো চীন লৌহ আকরিককে উত্তোলনে বিশ্বে 3য় স্থানের অধিকারী। দেশটির প্রধান খনি মাঞ্চুরিয়ায় মুকুদনে অবস্থিত, ঠিক আছে। এছাড়া শালটুং, ইয়াংসিকিয়াং অববাহিকা, হোনান, হোপাই, শানসি প্রভৃতি অঞ্চলেও প্রচুর পরিমাণে কি ভাইয়া লৌহ আকরিক উৎপাদন করা হয়ে থাকে। হোপাই প্রদেশের তায়ে ও লায়নিং প্রদেশের আনসান লৌহ খনিজের জন্য প্রসিদ্ধ। আচ্ছা হ্যাঁ, এখন দেখো ভাইয়া ভারতে লৌহ আকরিক, দেখো ভারতে কি বলছে, ভারতে লৌহ আকরিক বিশ্বের 4র্থ স্থান অধিকার করতেছে। ভারতে হেমাটাইট শ্রেণীর লৌহ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এবং ম্যাগনেটাইট দেশে 2য় সর্ববৃহৎ তোমার লৌহবর্গীয় খনিজ সম্পদ, ঠিক আছে। ভারতের প্রধান লৌহ খনিগুলো হলো বিহারের মালভূমি, তোমার হচ্ছে সিংভূম, তারপর হচ্ছে উড়িষ্যার কেওনঝাড়, তারপর হচ্ছে ময়ূরভঞ্জ, তারপর হচ্ছে বোনাই, মধ্যপ্রাচ্যের দ্রুগ, বাস্তা, রায়পুর, বিলাসপুর প্রভৃতি অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। এরপরে রাশিয়া বিশ্বের লৌহ আকরিক উত্তোলন হচ্ছে কি ভাইয়া 5ম। ওকে, এ দেশ ইউরোপীয় অংশে ইউরাল ও মস্কো টুলা অঞ্চলে লৌহ আকরিক উৎপাদনের জন্য প্রসিদ্ধ। ইউরাল পার্বত্য অঞ্চলের তোমার ম্যাগনিটোগরস্ক এবং কুজনেক্স খনি এলাকায় প্রচুর উন্নত মানের ম্যাগনেটাইট জাতের লৌহ পাওয়া যায়। ওকে, আচ্ছা ভাই এখন ঘ নম্বরে দেখো উদ্দীপকে এ অর্থাৎ ঘ নম্বরে দেখো উদ্দীপকে এ অর্থাৎ
খনিজ তেলে সৌদি আরবে সবচেয়ে বেশি পাওয়া যায়, বিমান চালনায় ব্যবহার করা হয়। আমাদের বিমান চালনা যেটা বললাম, নিচে খনিজ তেল এর বন্টন সম্পর্কে আলোচনা করা হলো। আধুনিক যুগে খনিজ তেল একটি অতীব প্রয়োজনীয় সামগ্রী, ঠিক আছে। শক্তি, আলো, তাপ উৎপাদনের জন্য তেল অত্যন্ত প্রয়োজনীয়। খনিজ তেল পরিশোধিত করে কি হচ্ছে ভাইয়া, গ্যাসোলিন, ডিজেল, কেরোসিন, পিচ্ছিলকারক তেল, তোমার লুব্রিকেন্ট যেটা বলা হচ্ছে প্যারাফিন প্রভৃতি পাওয়া যায়। রেলগাড়ি, মোটর গাড়ি, জাহাজ, বিমান ইত্যাদি চালাতে পেট্রোল ও ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। সাধারণভাবে ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলিত তেলকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলা হয়। এটা এক প্রকার খনিজ পদার্থ, ঠিক আছে। বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলাস্তরে চাপা পড়ে দীর্ঘদিনের রাসায়নিক প্রক্রিয়ায় তেল ও বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থের সৃষ্টি হয়। পৃথিবীর প্রধান কয়েকটি দেশের খনিজ তেল উৎপাদনকারী দেশের তালিকা এখানে দেওয়া আছে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ইরাক, তারপরে কি চীন, আরব আমিরাত, ইরান, ব্রাজিল আর কুয়েত, ঠিক আছে। শেষে কি ভাইয়া, উদ্দীপকের আলোচিত খনিজ তেলটি উৎপাদনের জন্য সৌদি আরব অন্যতম। এদেশের তেল উৎপাদনে বিশ্বের দ্বিতীয়। সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোর মধ্যে 14টি প্রধান, এর মধ্যে ঘাওয়ার, অববাহিক, সাফানিয়া, বেরি অঞ্চল অন্যতম। এদের অর্থনীতিও তেল নির্ভর, ঠিক আছে। আচ্ছা, ওকে, আজকে ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।